বিমল বিস্মিত স্বরে বলল, কেন নিধিরাম? হপ্তাখানেকের মধ্যেই এখানে বাঘের উপদ্রব কি বড় বেড়ে গিয়েছে নাকি? না না হুজুর, বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের বাঘ গা সওয়া হয়ে গেছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল, নিধিরাম, তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন বলো দেখিনি? বনে এক নতুন ভয় এসেছে হুজুর। গল্পে মহাকালের এবারের আয়োজন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বনের ভেতরে নতুন ভয়। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কী ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। কুচবিহার থেকে মোটর ছুটেছে, আলিপুর গেল, কুমারগ্রাম পেছনে পড়ে রইল। এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসমশাই কুচবিহারে বড় চাকরি করেন। তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে। তাদের শিকারের তোড়জোড় করে দিয়েছেন তিনি। জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার 2 থেকে 3 দিন সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের সকাল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে। ধুলোয় ধূসরিত আঁকাবাঁকা পথের 2 পাশে চাঁদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুল গাছের ঝোপের পর ঝোপ। মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্টু জন্তু ভেবে লেজ তুলে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাটিতে গিয়ে পৌঁছালো। একতলা সমান উঁচু শাল কাঠের খুঁটির ওপরে শিকারের ওই ঘাটি বা কাঠের বাংলো। একজন কুচবিহারী রক্ষী এখানে থাকে। আগেই তাকে খবর দেওয়া হয়েছিল। সে এসে গাড়ি থেকে মোটপাট নামিয়ে নিতে লাগলো। একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর ওপরে গিয়ে উঠল। সেখান থেকে চারদিকের দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো। একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মোটুক পরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছিল। পাতলা অন্ধকারে চারদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে এবং
বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দুই একটা গরুর হাম্বা রব। বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। ভালোই তো, কলকাতায় অনেকদিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছি। একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার আছে, বুঝলে? কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপে, অপ্রত্যাশিতভাবে। কুচবিহারী শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, তিনটে পুরো গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না। রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুছাচ্ছে। বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল, ওহে, তোমার নামটি কি শুনি? আগে শ্রী নিধিরাম দাস। আচ্ছা নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আগে অনেক দিন। কাল ভোরে যদি আমরা বের হই, কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে কি? তুমি কি বলতে পারবে? আগে ওই জঙ্গলে বরাহ তো পাওয়া যাবেই, বাঘও আছে। কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি, আজ সকালে উঠে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আধখানা খেয়ে ফেলে রেখে চলে গেছে। তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূর যায়নি। নিধিরাম, জঙ্গল ঠেঙাবার জন্যে কাল আমার সঙ্গে জন কয়েক লোক দিতে পারো কি? নিধিরাম একটু ভেবে বলল, হুজুর, লোক পাওয়া শক্ত হবে। কেন? আমরা তাদের ভালো বকশিস দেব। সে তো জানি হুজুর, হপ্তাখানেক আগে হলে যত লোক চাইতেন দিতে পারতুম, কিন্তু এখন ডাবল বকশিস দিলেও বোধ হয় কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। বিমল বিস্মিত স্বরে বলল, কেন নিধিরাম? হপ্তাখানেকের মধ্যেই এখানে বাঘের উপদ্রব কি বড় বেড়ে গিয়েছে নাকি? না না হুজুর, বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের বাঘ গা সওয়া হয়ে গেছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল, নিধিরাম, তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন, বলো দেখিনি। বনে এক নতুন ভয় এসেছে হুজুর। নতুন ভয়? নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। না 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 না, পাগলা হাতিও নয়, টাতিও নয়, এ এক নতুন ভয়। এ ভয় যে কি, এর চেহারা যে কি রকম, কেউ তা জানে না, কিন্তু সকলেই বলেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে এসে বনে ঢুকেছে হুজুর। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। জানেন হুজুর, এই নতুন ভয় এসে এক হপ্তার ভেতরে 3 জন মানুষকে প্রাণে মেরেছে। বলো কি? আজ্ঞে হ্যাঁ, সিদাম একদিন বনের ভেতরে গিয়েছিল। হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো, তারপর ধরাস করে মাটিতে পড়ে গেল। সকলে ছুটে গিয়ে দেখলাম ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আছে। বান? হ্যাঁ, ছোট্ট একটি বান, 1 বিঘতের চেয়ে বড় হবে না। কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছাড়তে পারে না। তারপর? দিন 4 আগে এক কুঠুরেও দুপুরবেলা বনের ভেতর থেকে তেমনি ভাবে চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা পড়ল। তারও গোড়ালির ওপরে তেমনি একটা ছোট বান গাঁথা ছিল।
তারপর কাল বনের ভেতরে আমাদের গায়ের ওসিমুদ্দির লাশ পাওয়া গেছে। তার পায়ের ওপরেও গাঁথা ছিল সেই রকম একটা ছোট বান। বলুন হুজুর, এর পরেও কি কেউ আর সেই ভেতরে যাওয়ার ভরসা করবে? আপনারাই বলুন। বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগল। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বলল, নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথা বটে। তিনটি মানুষের প্রাণ যাওয়া সে কি মুখের কথা? কিন্তু যারাই খুন করেছে তাদের কোনো সন্ধানই কি পাওয়া যায়নি? না হুজুর, এ মানুষের কাজ নয়। এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি। হ্যাঁ, প্রত্যেক বাণী তো বিঁধেছে পায়ের ওপরে, এও একটা ব্যাপার। আজ্ঞে হ্যাঁ, কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি। আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ মারা পড়ে না। কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কোবরেজ মশাই ও লাশগুলো দেখে ওই একই কথা বলেছেন। একটা বান দেখতে পেলে ভালো হতো। দেখবেন হুজুর, আমি এখনই একটা বান নিয়ে আসছি। এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানালা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানে, শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কিনা। কিন্তু এমন অকারণে নরহত্যা করার কোনো অর্থই হয় না। হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পায়েই বা কেন বান মারে? এমন সময় নিধিরাম এসে প্রবেশ করল। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা ধরে পরীক্ষা করল। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বলল, কুমার, দেখেছ? কি? এ তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতো দেখতে। সত্যিই তাই। 1 বিঘত লম্বা পুচকে একটি কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতো দেখতে। কুমার বলল, মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছোড়ে, তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বলল, তাই তো, এ যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিলে। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে ওসিমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে? তা কেন পারবো না? কিন্তু হুজুর, এর পরেও কি আপনারা ভুতুরে বনে যেতে চান বলুন? ভয় নেই নিধিরাম, এত সহজে মরবার জন্যে ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়নি। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই, বুঝলে? কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ ওই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে, পায়ের ওপরে। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে 2 পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বলল, সাবধানের মার নেই, কি জানি, বলা তো যায় না। পরপর 2 পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে নিল বিমল ও কুমার। তারা বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে।
কাঁচা রোদ চারদিকে সোনার জলছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্যে প্রস্তুত হয়ে আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলালো না। হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বলল, হুজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে। আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না হুজুর। তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও ওসিমুদ্দির লাশ কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওই যে ওইখানে, বনের ভেতরে ঢুকেই এই পথটা যেখানে ডান দিকে মোড়ে ফিরে গেছে, ঠিক সেখানেই। এই বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখল। তারপর সাবধানে বনের ভেতরে প্রবেশ করল। সব বন যেমন হয় এও ঠিক তেমনই। বড় বড় গাছ, আকড়া, ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্যলতা, এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায়। সব বন যেমন হয় এও ঠিক তেমনই বটে, কিন্তু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে একটা অদ্ভুত রহস্য মাখানো আছে। এই বনকে যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বলল, এইখানেই ওসিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করবার পক্ষে এই একটা চমৎকার জায়গা। কুমার একবার ঝোপটার দিকে তাকালো, তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বলল, ও ঝোপে সত্যিই বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। কই বাঘ? ঝোপের বাঁ পাশের তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়ল। কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের ওপরকার পাখিগুলো ভয়ে কলরব করতে করতে চারদিকে উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাসবনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, আবার সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বলল, ঘুমন্ত বাঘ গুলি খেয়ে মরল, তবু একটুও নড়ল না। এটা কি তাহলে মরা বাঘ? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুভাগ করে উকি মেরে দেখল। বাঘটা
সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল। কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করল। তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরল। বিমল অবাক হয়ে দেখল সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। সেই খুদে বর্ষা, আর সেই মারাত্মক বিষ। এ বনে বাঘেরও নিস্তার নেই। বর্ষাটা ছিল বাঘের তলপেটে, অমন জায়গায় বর্ষা মারল কেমন করে? বিমল খানিকক্ষণ ভেবে বলল, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে। বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে। হয়তো বনের এক অজানা বিপদ থাকে নিচের দিকেই, ঝোপঝাপে লুকিয়ে। কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল, বর্ষা ঠিক তখনই মারা হয়েছে। আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারী বুটের ওপরে। সচকিত স্বরে সে বলে উঠল, কুমার, কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সভয়ে দেখল তার শিকারী বুটের ওপর বিধে রয়েছে একটা ছোট বর্ষা। আতকে উঠে তখনই সেটাকে টেনে ছুঁড়ে ফেলে দিল। ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয় টের পেতে। ওহ, ভাগ্যে শিকারী বুট পরেছিলাম। কি আশ্চর্য বিমল, এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে ওপরে নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগল। কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারল না। বনের তলায় আলো আধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই, যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব। সেখানকার প্রত্যেক আনাচ কানাচ যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে যেন কি ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুতগতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুটল। সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই, বিমল, বিমল! কি কুমার, কি 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 হয়েছে? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না। সে যেন একেবারেই থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বলল, কুমার, কুমার, এও কি সম্ভব? মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি। লম্বায় সে বড়জোর 1 বিঘত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথায় চুল, মুখ, চোখ, ভ্রু, নাক, চিবুক, কান, হাত পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখকে
বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই এক বিঘতি মানুষটিকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরল। সেই এক ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়ল। শিউরে ওঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিল। কুমার হতভম্বের মতো বলল, বিমল, আমি কি স্বপ্ন দেখছি না তো? এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে এরা নেমে এসে তাহলে বনবাসীর ভয়ের কারণ হয়েছে এরাই। তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতন নয়। এই পকেট সংস্করণের মানুষ আমাদের মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রুও মারতে পারে। সুতরাং এর বুদ্ধিও মানুষের মতো। জানি না এর দলে আরো কতজন লোক এখনো লুকিয়ে আছে। এই যা কুমার, কুমার! ইতিমধ্যে কখন যে এক বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ টেরই পায়নি। যখন তাদের হুঁশ হল তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়ল সে নিজেও জানে না। তবে এটা ঠিক যে সে পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয়। কিন্তু যখনই গুরুন করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে, সামনে পেছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুতগতির রেখার পর রেখা, যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি করতে লাগল, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্যে। কিন্তু মিথ্যা চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা দেয়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে। আপনারা শুনছিলেন গল্পে মহাকালের নিবেদনে প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বনের ভেতরে নতুন ভয়। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। আর কি ধরনের গল্প শুনতে চান সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।